বিপ্লব সম্পর্কে আলোচনার সময় একবার বলেছিলেন যে চীনে ড্রাগনের এক পূজারী ছিল, সে ড্রাগন পূজা করত এবং দিন রাত খালি ড্রাগনের পূজা ছাড়া, স্তব করা ছাড়া তার আর কোনো কাজ ছিল না। তার এই পূজা এবং ভক্তিতে সন্তুষ্ট হয়ে ড্রাগন দেবতা ঠিক করলেন যে তার এই শিষ্যকে দর্শন দিবেন। তারপর একদিন তিনি তার বাড়ির দরজায় এসে দাঁড়ালেন। যখন তিনি দাঁড়ালেন তখন সেই পূজারী ড্রাগনের চেহারা দেখে এমন ভয় পেয়ে গেল যে সে উল্টো দিকে পেছনের দরজা খেয়ে দৌড় দিল। মাও বলেছেন যে আমরা অনেকেই বিপ্লবের কথা বলি, কিন্তু বিপ্লব এমন জিনিস, এমন একটা এমন এক উৎপাদন যা সমাজের এমন একটা ছিন্ন ভিন্ন অবস্থা, যাদেরকে বিপ্লব ঘটলে, যারা বিপ্লবের কথা বলে তাদেরকে অনেকেই এইভাবে দৌড় দিবে, কোথায় পালাবে তার ঠিক থাকবে না। লেনিন এই কথার দ্বারা খুব উদ্বুদ্ধ হয়েছিলেন যে দুনিয়াটাকে চেঞ্জ করতে হবে, পাল্টাতে হবে। এবং লেনিনের কাছে মার্কস যেমন একটা দুনিয়ার অবস্থা পর্যালোচনা করেছিলেন, মানুষের ইতিহাসে, পুঁজিবাদের ইতিহাসের ব্যাখ্যা করেছিলেন, এবং এই ব্যাখ্যার দ্বারা তিনি দেখিয়েছিলেন যে সমাজতন্ত্র অবধারিত, সমাজতন্ত্র ছাড়া কোনো উপায় নাই। লেনিনও তেমনি উপলব্ধি করেছিলেন যে পাল্টানো দরকার, এই সমাজ পাল্টানো দরকার। এই সমাজ পাল্টাতে গিয়ে লেনিন সামান্য পরিবর্তনের কথা চিন্তা করেননি, যদিও তিনি মূল বিপ্লব রাশিয়াতে করেছিলেন। কিন্তু লেনিনের যে রচনা, আমরা আজকে লেনিনকে স্মরণ করি কেন, লেনিন পড়ি কেন? লেনিন পড়ি এই জন্যে লেনিন যা করেছিলেন এটা শুধু রাশিয়ার জন্য প্রযোজ্য ছিল না, লেনিন দুনিয়াকে পাল্টাতে চেয়েছিলেন। যেভাবে মার্কস দুনিয়া পাল্টানোর কথা বলেছিলেন, কার্যত সেই কাজটা লেনিন নেতৃত্বে দাঁড়িয়েছিলেন। লেনিন ছিলেন সারা বিশ্বব্যাপী এই পরিবর্তনের মহানেতা, মহানায়ক। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটার ক্ষেত্রে মার্কস এঙ্গেলস তাদের ম্যানিফেস্টোর শেষে লিখেছিলেন, শ্রমিকদের শৃঙ্খল ছাড়া হারানোর কিছু নেই, শ্রমিকদের শৃঙ্খল ছাড়া হারানোর কিছু নেই, এবং they have a world to win. They have nothing to lose but their change. They have world to win. এই যে they have a world to win, এই কথাটার দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারতবর্ষের কবি ফয়েজ আহমদ ফয়েজ লিখেছিলেন, हम मेहनत कोश जग वालों के सामने जब अपना हिस्सा मांगेंगे, एक खेत नहीं, एक देश नहीं, हम सारी दुनिया मांगेंगे। একটা পরিস্থিতি সম্পর্কে, দেশ সম্পর্কে যে জানা দরকার, এই জন্য লেনিন প্রথম থেকেই ঠিক করেছিলেন যে দেশটাকে পাল্টাতে গেলে দেশটা কেমন, দেশের সম্পর্কগুলো কি, দেশের মানুষের সম্পর্ক কি, দেশে কি বিকাশ হচ্ছে, কি তার পরিবর্তন করা দরকার, এই চিন্তাটা মাথায় এসেছিল। এবং সাইবেরিয়ায় নির্বাসনের সময় মাত্র 28 বছর বয়সে 98 সালে তিনি লিখেছিলেন তার বিখ্যাত বই ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম ইন রাশিয়া। এইটা শুধু ক্যাপিটালিজমের উপরই আলোচনা ছিল যে ক্যাপিটালিজম সমস্ত দেশের মধ্যে কি পরিবর্তন আনছে, কৃষিতে, শিল্পে, সমাজ সম্পর্কের মধ্যে।
কি পরিবর্তন আনছে এবং বিপ্লবী কাজকর্মের চিন্তাধারার কি পথ খুলে দিচ্ছে, এটা এই বইটাতে পাওয়া যাবে। লেনিন বুঝেছিলেন যে পরিবর্তন করতে হলে যেটা আছে সেটাকে তো ফেলে দিতে হবে নাকি। এখন যদি আমাদের এই দেশে পরিবর্তন করতে চাওয়া যায়, তাহলে আওয়ামী লীগের নেতৃত্ব, হাসিনার মতো একটা ফ্যাসিস্ট বদমাশের নেতৃত্ব, এটা ফেলে দিতে হবে। জানতে হবে যে কে আসলে, এ শুধু শেখ মুজিবের কন্যা না সে আর কিছু, এটা তো বুঝতে হবে। সেটা না বুঝলে তো তাকে ফেলা যাবে না। লেনিন তখন এই যে ফেলে দেওয়ার যে ব্যাপারটা, এটা দেখলেন যে এটা একটা শক্তি, রাষ্ট্র শক্তি, জারের শক্তি। সেখানে তার আমলা আছে, তার পুলিশ আছে, তার সামরিক বাহিনী আছে, তার বুদ্ধিজীবীরা আছে, তার সবকিছু কমকমতে আছে, এটাকে ফেলে দিতে হবে। তার মানে এগুলো রাষ্ট্র একটা সংগঠন, মানে এগুলো সব তার সংগঠন, তার আদালত, তার সৈন্যবাহিনী, তার আমলা। তাহলে একে ফেলতে গেলে কি করতে হবে? বলেছিলেন গরিবের তো কিছুই নাই, শ্রমিকের কিছুই নাই তার সংগঠন ছাড়া। এই যে কোটি কোটি লোক এই সংগঠিত ভাবে যদি দাঁড়ায়, তাহলে একমাত্র তাহলেই যাদেরকে পরাজিত করা হবে, যাদেরকে বিতাড়িত করা হবে, যাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, তাদের মোকাবেলা করা সম্ভব, তাদেরকে হারিয়ে দেওয়া সম্ভব, তাদের চেয়ে বেশি শক্তিশালী হওয়া সম্ভব। এটা করতে গিয়ে তিনি কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি কমিউনিস্ট পার্টি এমন এমন এক সংগঠন দাঁড় করাতে চেয়েছিলেন শ্রমিকদের, যেটা অন্য সকলকে নানাভাবে সংগঠিত করবে, শক্তিশালী করবে, শত্রুর মোকাবেলার জন্য তৈরি করবে এবং তাকে হারিয়ে দিবে। আমি একটা লেখায় লিখেছিলাম যে দুনিয়ার সকল কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কমরেড লেনিন। তার কারণ কমিউনিস্ট পার্টি বলতে আমরা যা বুঝি তার যত সব নিয়ম কানুন সব লেনিন কিন্তু ফর্মুলেট করে গেছিলেন। লেনিন তর্ক বিতর্ক করতে গিয়ে, অন্য লড়াই করতে গিয়ে অনেক যন্ত্রণার মধ্যে ছিলেন। মাও অনেক যন্ত্রণার মধ্যে ছিলেন। মাওকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি যে এত লড়াই করেছেন, এর মধ্যে সবচেয়ে কষ্টসাধ্য কোনটা? মাও বলেছিলেন ইনার পার্টি স্ট্রাগল। লং মার্চের সময় যতটা কষ্ট হয়েছিল, ইনার পার্টি স্ট্রাগলে তার চেয়ে অনেক বেশি কষ্ট। এই যে ইনার পার্টি স্ট্রাগল বলতে সেটা বোঝা হয় যে পার্টির মধ্যেও যে নানা রকম ভুল চিন্তা হয়, সেটার বিরুদ্ধে লড়াই করতে হয়, নিজের লোকের বিরুদ্ধে লড়াই করতে হয়, তাকে ভালোবাসি তার বিরুদ্ধে লড়াই করতে হয়। এই যে একটা যন্ত্রণা, এই যন্ত্রণাটা সবচেয়ে বেশি। লেনিনের মৃত্যুর পর এর স্মরণ সংখ্যা বের হয়েছিল, তাতে একজন শ্রমিক লিখেছিলেন যে একবার তিনি সুইজারল্যান্ডে গিয়ে লেনিনের সঙ্গে দেখা করেছিলেন। দেখা করার সময় লেনিন তাকে এত ঘন্টা ধরে এত কিছু জিজ্ঞেস করতে আরম্ভ করলেন, এত কিছু জিজ্ঞেস করতে থাকলেন ঘন্টা পর বললেন। সেই যখন লেনিনের সাথে সাক্ষাৎকার শেষ হলো, তা আমার মনে হলো যে আমি যে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা কারখানায় কন্টিনিউয়াস কাজ করি, আমি এত এক্সস্টেড হই না। লেনিন যত আমাকে একদম প্রশ্ন করতে করতে শেষ করছে। তার মানে সমস্ত কিছু জানা, মানুষের কাছ থেকে জানা, প্রত্যেকের কাছ থেকে জানা, এটা দরকার। শ্রমিক আন্দোলনের কথা তিনি বলেছিলেন, ট্রেড ইউনিয়নের কথা উনি বলেছিলেন, কিন্তু লেনিনের কাছে শ্রমিক আন্দোলনকে ট্রেড ইউনিয়ন ছিল। আমরা ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন করেছি, এই ট্রেড ইউনিয়ন কি লেনিনের ট্রেড ইউনিয়ন ছিল? লেনিনের ট্রেড ইউনিয়ন, স্টালিনের ট্রেড ইউনিয়ন ছিল রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য। কিন্তু ইন্ডিয়ান ক্ষেত্রে এসে দেখা যাবে, বলতেই হয়, কেন আমরা ভারতবর্ষের লোক, যতই বাংলা, ভারত আর পাকিস্তান হোক, আমরা ভারতবর্ষের লোক। 47 সালের আগে পর্যন্ত ইতিহাস সব আমার ইতিহাস, সমস্ত ইতিহাস। এখনকার তো হচ্ছে যে এই যে উগ্র জাতীয়তাবাদী আছে, তারা তো সব 47 সালের আগে কেউ ছিল বলে কেউ জানে না। তো এই যে ইন্ডিয়াতে যে শ্রমিক শ্রেণী ছিল, দেখা যাবে যে তারা অনেক সংগঠন করেছে, অনেক লড়াই করেছে, অনেক কৃষক লড়াই করেছে।
কিন্তু এই কৃষকের যে সংগ্রাম, শ্রমিকের সংগ্রাম, এটাকে পলিটিসাইজ করে যে নিয়ে যাওয়া, এটা ইন্ডিয়াতে ছিল না। সংক্ষেপে বলতে গেলে ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি ক্ষমতা দখলের কোনো চিন্তা করা নেই। ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টির এই ট্রেড ইউনিয়ন ছিল একটা অর্থনৈতিক আন্দোলনের জন্য। তাদের কৃষক সংগঠন ছিল, তাই তেভাগার আন্দোলন ছিল 100% অর্থনৈতিক সংগ্রাম।